সেদিন রবিবার ছুটি। প্যাকালে গোটা দুয়েকের সময় স্নান করতে বেরুলো। বেরোবার আগে তেলের শূন্য শিসটা অনেকক্ষণ ধরে উল্টে রাখলো হাতের তালুর উপর। মিনিট পাঁচেক পরে ফোঁটা পাঁচেক তেল পড়ল। তেল ঠিক নয়, তেলের কাই। শিসটার পেছন দিকে গোটা 2-3 থাপ্পড় মেরেও যখন আর এক ফোঁটার বেশি তেল গড়ালো না, তখন তাই কোনো রকমের মুখে হাতে মেখে মাখতে মাখতে সে বেরিয়ে পড়ল। ওই তেলটুকু মাথায় সে দিল না। নিজের মাথাকে তেলা মাথা মনে করেই কিনা। বিশ্বের সংসারে তেলে মাথায় তেল দেওয়ার সবচেয়ে বড় মালিক যিনি, তিনিই জানেন। গামছা তাকে বলা যায় না, একটা তেলচিটে ন্যাকড়া, তাই সে মাথায় জড়িয়ে নিল শৌখিন বাবুদের মাথার রুমাল বাঁধার মতো করে। তাতে তার কপালের দুঃখটুকু ছাড়া মাথার বাকি সবটুকুই কোনো রকম ঢাকা পড়ল। এই সৌভাগ্যের জয়ধ্বজা মাথায় বেঁধে প্যাকালে স্নান করতে চলল ক্রিশ্চান পাড়ার ভেতর দিয়ে। মোংলা পুকুরই তার কাছে হয়, কিন্তু কেন সে যে অত দূর ঘুরে গোল পুকুরে নাইতে যায় তার লুকাছাপা নেই। ও পুকুরের নাইতে যারা যায় তাদের কাছে। প্রেমের পথ সোজা নয় বলেই হয়তো সোজা পথে যায় না সে। লোকে বলে মাথার জয়ধ্বজা তার মধু ঘরামির অর্ধেক রাজত্বের উপর দাবি বসাবার জন্য নয়, তার রাজকন্যা কুর্সিকে জয় করার জন্যই। কিন্তু ওই জয়ধ্বজার অসম্মানে সে নিজেই ক্ষুব্ধ হয়ে উঠতে থাকে যখন কুর্সির সামনে ওই জয়ধ্বজা দিয়ে গা রগড়াতে হয়। নাইতে গেলে সে কুর্সিদের ঘরের সামনে দিয়ে যায়। আজও যাচ্ছিল, কিন্তু বাইরে থেকে ঘরে আগর দেওয়া দেখে বসে পড়ল। রাস্তায় নয়, রতো কামারের দোকানে। রতো তার হাঁপড় ঠেলতে ঠেলতে তাকে একবার আর নয়নে দেখে নিল। মনে হয় লোহা পেটার সঙ্গে সঙ্গে সে যেন হাসি গোপন করছে। প্যাকালে রতোর চেয়েও বেশি ঘামতে লাগলো, আগুন হতে অনেক দূর থেকেও। রতো নেহাইয়ের উপর একটি জ্বলন্ত লোহার ফল রেখে প্যাকালের দিকে চেয়ে বলল, দেখেছিস মাইরি, আগুন নিয়ে খেলার ঠেলা, হাতের কতটা পুড়ে গিয়েছে দেখ। বলেই প্রাণপণে হাতুড়ি দিয়ে লোহা পেটায় আর হাসে। প্যাকালে বুঝতে না পেরে ফ্যাল করে চেয়ে থাকে। রতো ফলটা আবার আগুনে সেক দিয়ে হাঁপড় ঠেলতে ঠেলতে বলে, মেয়ে মানুষ আর আগুন এ দুই সমান, বুঝলি, দুটাতেই হাত পড়ে। এতক্ষণ কুর্সি কোথায় দাঁড়িয়েছিল সেই জানে। হঠাৎ তার কণ্ঠস্বর শোনা গেল, মুখও পড়ে রে, মুখ পোড়া। প্যাকালে তাড়াতাড়ি উঠে পুকুরের দিকে চলে গেল। তখনও রতোর স্বর শোনা যাচ্ছিল, উই প্যাকালে রে, তুই একটু আমার হাঁপড়টা ঠেল ভাই, আমি একটু জল ডুবে ঠান্ডা হয়ে আসি। কুর্সি কতকগুলো সাজিমাটি সেদ্ধ কাপড়ের বোঝা নিয়ে পুকুরের দিকে যেতে যেতে একবার টেরা চাউনি দিয়ে অভ্যর্থনা করে গেল রতোকে। যাবার সময় বলেও গেল, যাসনি মিনসে, একেবারে ঠান্ডা মেরে যাবি, জলে ডুবলে আর উঠতে হবে না। রতো হয়তো তখন মনে মনে বলছিল, এই আগুনের তাতে মরার চেয়ে শীতল জলে ডুবে মরা ঢের আরাম। রতোর কিন্তু হাতই পুড়েছে, কপাল পোড়েনি। কুর্সি তাকে দেখতে না পারলেও ঘেন্না করে না। গোলপুকুরে অন্য যারা চান করে তাদের কেউই এই অসময়ে বেলা দুটোয় চান করতে আসে না। কাজেই এই অসময়টাই পক্ষে প্রশস্ত। যারা শুধু গা ধুইতেই আসে না, প্রাণ জোড়াতেও আসে। কুর্সি এসে দেখে প্যাকালে তখন ঘাটের বটগাছটার শিকড়ের উপর বসে সিগারেট টানছে। প্যাকালে মাঝে মাঝে থিয়েটারের ইয়ারবাবুদের কাছে 2-1টা সিগারেট চেয়ে রাখে, এবং সেটা কুর্সির কাছ ছাড়া আর কারুর কাছেই খায় না। আজও স্নান করতে আসার সময় কালকের চাওয়া সিগারেটটা কোচড়ে গুজে আনতে ভোলেনি। কুর্সি প্যাকালের দিকে না চেয়েই ঘাটে ধপাস করে কাপড়ের রাশ আর পিঁড়িটা ফেলে বেশ করে কোমরের আঁচলটা জড়িয়ে নিল। তারপর কারুর দিকে না চেয়ে জোরে জোরেই বলতে লাগলো, ঘাটের মরা, রোজ রোজ আমার পেছনে লাগবে। দেব একদিন মুখে বাসি চুলোর ছাই ঢেলে, তখন বুঝবে মজাটা। প্যাকালে আর চুপ করে থাকতে পারল না। এ উত্তরে হাওয়া তার দিকে না, রতোর দিকেই বইছে, তাও সে বুঝতে পারল না। সে ফস করে নেমে এসে পাশের ঘাটের পচা খেজুরের গুঁড়িটাতে বসে একটা খোলামকুচি নিয়ে পায়ের মরা মাছ ঘষতে ঘষতে বলল, তুই আজ রাগ করেছিস না কুর্সি? দেখছিসই তো শালারা কী রকমের চোখ লাগাতে শুরু করেছে। কুর্সি একটা কাপড় একটু ভিজিয়ে কাচবার জন্য দাঁড়িয়ে বলে, বয়ে গেছে আমার, এখন তোর কুর্সিকে না হলেও চলবে। তোর ওই মেজো ভাবি তো আমার মতো কালো নয়, তা হোক না ছেলের মা। এইবার প্যাকালে হাওয়ার কতটা দিক নির্ণয় করতে পারল। সে পা ঘষা থামিয়ে তাড়াতাড়ি বলে উঠল,
আল্লাহর কিরে কুর্সি, খোদার কসম, আমি ওকে নিকে করছি নে, আমাকে করিয়েছিল মা, তা আমি আচ্ছা করে শুনিয়ে দিয়েছি মুখের মতন। আমি বলেছি এ শালার গোয়ারিতেই থাকবো না, রানাঘাট চলে যাব কাজ করতে। কুর্সির হাতের কাপড় জলে পড়ে গেল। সে মুখ ম্লান করে বলল, সত্যি চলে যাবি নাকি? ওষুধ ধরেছে দেখে প্যাকালে খুশি হয়ে বলে উঠল, যাবই তো, তা না হলে যদি মেজবাবির সঙ্গে নিকে দিয়ে দেয় ধরে। কুর্সি কাপড়টা তুলে অনেকক্ষণ ধরে কাচে। প্যাকালে তার কাপড় কাচার বিচিত্র গতিভঙ্গি চোখ পুড়ে দেখে। চোখে তার ক্ষুধা আর মোহ নেশার মতো করে জমাট বেঁধে ওঠে। বুকের স্পন্দন দ্রুততর হতে থাকে। তার যেন নিজেরই নিজেকে ভয় করে। অকারণে পুকুরের চারপাশে ভীত ত্রস্ত হয়ে দৃষ্টি দিয়ে দেখে। সে যেন কী চুরি করছে। মাথায় তার খুন চড়ে যায়। সে উঠে গিয়ে কুর্সির হাত চেপে ধরে। পা তার ঠকঠক করে কাঁপতে থাকে। চোখে কিসের শিখা লকলক করে ওঠে। সে শুষ্ক কণ্ঠে ডাকে, কুর্সি। কুর্সি হাত ছাড়িয়ে নিয়ে বলে, যা মাইরি, এখনই কেউ দেখে ফেলবে, একটু হুঁশ নেই? আগে বল তুই রানাঘাটে চলে যাবি নে। প্যাকালের সাহস পেয়ে বলে, এই দেখ, মজিদের দিকে মুখ করে বলছি, আল্লাহর কিরে কুর্সি, আমি যাব না কোথাও তুই না বললে। কুর্সি খুশি হয়ে বলে, উহু, আমার গা ছুঁয়ে বল। প্যাকালে গা ছুঁয়ে বলে, মজিদের চেয়েও বুঝি তুই বড় হলি? কুর্সি খুব বেশি মিষ্টি করে হাসে, বলে, হলুমই তো। সে হাসিতে রাজা বাদশাহ বিকিয়ে যায়। প্যাকালে থাকতে না পেরে একটা অতি বড় দুঃসাহসের কাজ করে বসে। কুর্সি খুশি হয়, রাগও হয়। মুখটা সরিয়ে দিয়ে বলে, যা ভালো লাগে না, কেউ দেখে ফেলবে এখনই। প্যাকালেও জানে যে কোনো লোক যে কোনো সময় দেখে ফেলতে পারে, কিন্তু ওই হাসি, ওই চোখ, ওই ঠোঁট, ওই দেহের দোলন দেখো কি না লোকেরা। প্যাকালে যেন মাতাল হয়ে পড়ে, হুঁশ থাকে না। স্নান করে সে বাড়ি ফেরে। সারা শরীর তার ঝিমঝিম করতে থাকে, যেন তারই খেয়েছে। মাথার দুপাশের রগ টিপটিপ করে। বিশ্ব সংসার মুছে যায় তার চোখের সামনে থেকে। সে কেবল ভীত মিষ্ট কণ্ঠের আকুলতা শোনে আর শোনে, কেউ দেখে ফেলবে, কেউ দেখে ফেলবে। তাকে লজ্জা নাই, লজ্জা শুধু দেখে ফেলার লোককে। ওদের লজ্জা যেন ওদের জন্য নয়, অন্যদের জন্য। তারা দুজন চলে চিরচলা রক্তরাঙা পথে, যে পথ ফরহাদ, মজনু, সিঁড়ি, মহাশ্বেতা আরও কতজনের বুকের রক্তে রাঙা হয়ে আছে। চির যৌবনের চির কণ্টকাকীর্ণ পথ, চিরকালের রোমিও জুলিয়েট, দুষ্মন্ত শকুন্তলা যেন ওরা।